কাল রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আয়োজনের প্রস্তুতি, শপথ 21শে অগস্ট। কার্গো সংকটে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ, বাড়তে পারে সংকট। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আগামীকাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে গ্যাজেট প্রকাশ করা হবে। এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে চিফ হুইপ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। ইফতেখার রেজার রিপোর্ট। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, যাতে সরাসরি ভোট দেবেন সংসদ সদস্যরা। সরকার দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে নির্বাচন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার ভোটের স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনের ভিত্তিতেই বিজয়ী ঘোষণা করা হবে এবং দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। 24 অগাস্টে যেটা কনক্লুড হলো এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো হ্যাঁ, ভোট কালকে হয়ে যাবে। ওখানে নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না ওখানে। আর সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মধ্য দিয়ে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হবে বলেও জানান তিনি। আগামীকালকে সবাই আমরা 1:30টার মধ্যে এখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ। 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। যে নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং যদি কোনো সদস্য যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে আছেন তিনি ভোট দেওয়া, ওগুলো আমরা লাইভ দেখাবো। তারপর সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হবার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো কালকে। চিফ হুইপ আরও বলেন, 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি শেষ হয়ে যাওয়ায় দুপুর থেকে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। টার্মিনালটি কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই আবারও বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে আরেক দফা সংকট তৈরি হলো। পেট্রোবাংলার দেওয়া তথ্যে জানা গেছে, মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন কার্গো না আসা পর্যন্ত সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহের ওপর নির্ভর করতে হবে। এর ফলে সারা দেশে গ্যাস সংকট বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহের তীব্র গ্যাস সংকটের তুলনায় সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবারও এই বিপর্যয় ঘটল। এরই মধ্যে শিল্প কারখানাগুলো কম চাপের গ্যাস নিয়ে সমস্যায় রয়েছে এবং সরবরাহ করা গ্যাসের বড় একটি অংশ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেয়া হচ্ছে। সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী 23 অগস্টের আগে এক্সিলারেট টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু হবার সম্ভাবনা কম। জুলাই জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জাদুঘরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় পরিবারের অন্য সদস্যরাও জামায়াত আমিরের সঙ্গে ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জাদুঘরের বিভিন্ন সংগ্রহশালা এবং খুঁটিনাটি ডক্টর শফিকুর রহমানের সামনে উপস্থাপন করেন। সাধারণ দর্শনার্থীদের সঙ্গে পরিদর্শন শেষে বিকেলে জাদুঘর ত্যাগ করেন তিনি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ফ্যাসিস্ট আমলের মতো 25টি এজেন্সি সিন্ডিকেট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা।
দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে তারা জানান, আগের সরকারের সময়ে সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৪৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কারাগারে আছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে এবারও একইভাবে সিন্ডিকেট করা হচ্ছে। এ সময় জানানো হয়, আগে সিন্ডিকেটের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৫ কোটি টাকা চাওয়া হলেও এবার চাওয়া হচ্ছে ১৭ কোটি টাকা। তাই অভিবাসন প্রক্রিয়া সিন্ডিকেট মুক্ত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আগে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটের চেয়ে কয়েক গুণ টাকা এখন বেশি দিতে হচ্ছে। অলরেডি যে আলোচনা মিডিয়াতে আসছে ১৭ কোটি টাকা, যেখানে লাইসেন্স অন্তর্ভুক্তি করার জন্য, যেখানে আগে ছিল মাত্র ৫ কোটি আর এখানে ১৭ কোটি। তার মানে কি সিন্ডিকেটের যে ব্যয়, তার সিন্ডিকেটের যে ফি অটোমেটিকলি বেড়ে গেছে। সুতরাং কর্মীদেরকে আবার প্রত্যেকটা কর্মীকে আগে যেমন দিতে হয়েছিল এখনো ঠিক একইভাবে দিতে হবে। ঢাকা মেডিকেল কলেজের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চিকিৎসকরা। দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি এবং সোসাইটি অফ অটোল্যারিঙ্গোলজিস্ট অ্যান্ড হেড নেক সার্জনস অফ বাংলাদেশ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতারা বলেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন যাতে রোগীরা সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সেই চিকিৎসকদের ওপরই হামলা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসীদের শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বলেন, এই হামলা পুরো চিকিৎসকদের ওপর হামলা, তাই চিকিৎসা পেশার সাথে জড়িত সবার সুরক্ষা দেবার দাবি জানিয়েছেন বক্তারা। ডক্টর অথবা তার সঙ্গে যারা রিলেটেড, আমার স্টাফ, সিস্টার অথবা টেকনিশিয়ানরা, এনাদের তো একটা সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের দাবি, যে সুরক্ষা এবং এই যে ঘটনাগুলো এগুলোর আশু এবং দ্রুত একদম এক্সাম্পলারি একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকার তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর কাছে জানাতে চাই, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সেই মেসেজটা দিতে চাই যে ডাক্তার সমাজরা ঐক্যবদ্ধ, তারা যে কোনো প্রয়োজনে, তাদের পেশাগত প্রয়োজনে যে কোনো সময় রাস্তায় নামতে প্রস্তুত আছে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইএল ক্যাফে। সন্ধ্যায় ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাফের উদ্বোধন করা হয়। সমসাময়িক নকশায় সাজানো ক্যাফেটির ইন্টেরিয়রে রয়েছে উজ্জ্বল এবং আরামদায়ক পরিবেশের পাশাপাশি সবুজের ছোঁয়া। অতিথিদের আরাম ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে পরিকল্পিতভাবে ক্যাফেটিকে সাজানো হয়েছে। আয়োজকরা জানায়, কফি বা খাবার প্রেমী, পেশাজীবী এবং পরিবারের সদস্যদের জন্য এক ভিন্নধর্মী গন্তব্য হয়ে উঠবে এই ক্যাফে। এছাড়াও নিজস্ব বেকারির হাতে তৈরি আয়োজন এবং পরিশীলিত ডাইনিংয়ের সমন্বয়ে ক্যাফেটি ইতোমধ্যেই অতিথিদের স্বাগত জানাতে শুরু করেছে। আয়োজনে উপস্থিত ছিলেন ফেডারেল গ্রুপের প্রতিনিধি ওভিডিয়াজ ও রিপন বড়ুয়া। এ সময় দেশের বিভিন্ন ফুড ব্লগার, ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। ভোজন বিলাসীদের রসনার স্বাদ মেটাতে বাহারি সব খাবারের আয়োজন নিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ১৩ দিনের এক খাদ্য উৎসব। হোটেলটির সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ক্যাফে বাজার, ঝর্ণা রেস্টুরেন্ট, পুল ক্যাফে এবং লবি লাউঞ্জেও থাকছে রকমারি খাবারের সব আয়োজন। প্রতিষ্ঠার ৪৫ বর্ষপূর্তি উপলক্ষে সন্ধ্যায় ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার দিবাকর ডমিনিক ডিসোজা। উৎসব চলাকালে চট্টগ্রাম বিফ মেজবান, ঐতিহ্যবাহী হালিম ও লাইভ জিলাপি সহ মিলবে আরবীয় খাবারের স্বাদ। ৮৫০০ টাকায় বুফে ডিনারের পাশাপাশি নগদে ২০% ছাড় এবং নির্ধারিত প্যান কার্ডেরও থাকছে বিশেষ ছাড়। উৎসব চলবে আগামী ৩১শে অগস্ট পর্যন্ত। ৩৯তম উপশাখা চালু করেছে ঢাকা ব্যাংক পিএলসি। রাজধানীর বার কাউন্সিল ভবনে উদ্বোধনের মধ্য দিয়ে নতুন এই উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় ঢাকা ব্যাংক পিএলসি চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ সহ ব্যাংক ও বার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই উপশাখা থেকে গ্রাহকরা ইউটিলিটি বিল পরিশোধ, নিজস্ব হিসেব থেকে অন্য হিসেবে অর্থ হস্তান্তর সহ ঢাকা ব্যাংকের বিভিন্ন প্রাত্যহিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক সেবা দেবার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।